হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করে দিয়েছিলাম, যে পদার্থের গঠন চ্যাপ্টারটা, অর্থাৎ বিভিন্ন যে পদার্থগুলো কি দিয়ে গঠিত সেইটা নিয়ে বিজ্ঞানীদের মনে প্রশ্ন এসেছিল সেই প্রাচীন কাল থেকে, যাকে বলে অতীত কাল থেকে। সেই প্রশ্নের সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা খুঁজেছেন। প্রথমে পরমাণুবাদ প্রকাশিত হলো। পরমাণুবাদ প্রকাশের পর কিন্তু তারপর ধীরে ধীরে কিছু ঘটনাগুলো যেইগুলো পরমাণুবাদকে দ্বারা ব্যাখ্যা করা গেল না, তারপরে ধীরে ধীরে আবিষ্কার হলো ইলেকট্রন, তারপরে প্রোটন এবং সবশেষে আবিষ্কৃত হয়েছে নিউট্রন। এখন এই প্রোটন নিউট্রনগুলো কিভাবে রয়েছে এবং সেইগুলো দিয়ে পরমাণুটা কিভাবে গঠিত সেটা আমরা জেনেছি। তার ছবিগুলো আগে ক্লাসে আমরা বিভিন্নগুলো ছবিগুলো বোঝার চেষ্টা করেছি, যে নিউক্লিয়াস যে অংশতে কোন কোন দুটো কণা থাকে না, প্রোটন থাকছে আর নিউট্রন থাকছে, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম গতিতে কিন্তু ঘুরে যাচ্ছে। তো বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর মডেলের সাহায্যে কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখিয়েছি, অর্থাৎ পদার্থের যে ক্ষুদ্রতম কণা যেটা পরমাণু, এবং সেই পরমাণুগুলো যে আরও 3টা সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে গঠিত, এবং সেই কণাগুলোর আধানের মান, তাদের ভর ইত্যাদি ব্যাপারগুলো আমরা জেনেছি। এবং একটা পরমাণুকে কি করে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, যে তার পারমাণবিক ক্রমাঙ্কটাকে নিচের দিকে ডান দিকে লিখে, কিংবা তার ভর সংখ্যাটাকে উপরের দিকে বাম দিকের উপরের দিকে লেখা হয়, এইভাবে লিখে সাংকেতিক আকারে কিভাবে তার চিহ্নর সঙ্গে সঙ্গে সংখ্যাগুলোকে লিখে একটা পরমাণুকে প্রকাশ করা হয় সেটা আমরা করেছি। তারপরে কতগুলো যে সংজ্ঞা টাইপের, যেমন কি আইসোটোপ, আইসোবার ইত্যাদি কিছু ধারণাগুলো আমরা পেয়েছি। এখন চলে আসছি এই যে পরমাণুর ব্যাপারটা আমরা জেনেছিলাম আগের ক্লাসে। তো এই পরমাণুগুলোর ভর বা কতটা, এদেরকে মাপা হয় বা কোন এককে, কিংবা এদের যে আকার আকৃতিগুলো বা কী ধরনের, তো এটা কিন্তু আমাদের যে দেখা যায় না, প্রথম কথা হচ্ছে পরমাণুগুলোকে, সেই জন্য কিন্তু এদেরকে, আর এদের ভর অত্যন্ত নগণ্য হয়, এদেরকে কিন্তু এমনি সাধারণভাবে মাপা যায় না। এদেরকে কি করা হয় না, তুলনামূলকভাবে কিন্তু এদের ওজনটাকে বা এদের ভরটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ এদের পারমাণবিক গুরুত্ব বলে একটা কথা রয়েছে, অর্থাৎ অন্য কোনো, আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে সঠিকভাবে মেজার করেছি তার ভরটাকে, সেই ভরের তুলনায় অন্য যে মৌলিক পদার্থের পরমাণুগুলোর ভর কতটা পার্থক্য বিশিষ্ট সেইটা মেজার করা হয়ে থাকে। কিংবা আমরা তো এর আগে ক্লাসে বলেছি যে একটা পরমাণুর আকার কতটা হতে পারে। তো সাধারণত পরমাণুগুলোর আকার এতটাই ছোট, আমরা তার একটা কল্পনা দিয়েছিলাম, যদি একটা মার্বেল গুটির সঙ্গে নিউক্লিয়াসের তুলনা করা হয়, তাহলে 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট যদি এরিয়াটা হবে, সেইটা হবে পরমাণুকে বোঝাবে। তো এখন একটা প্রশ্ন আসে, পরমাণুর মধ্যে তো বিভিন্ন কক্ষপথগুলো পরপর রয়েছে, তো একটা পরমাণুর যদি আকার বলতে হয়, তো সবচেয়ে বাইরের যে কক্ষপথটাকে নিয়ে তার আকারটাকে আমাদেরকে বলতে হবে। তো এইটা তো গেল হচ্ছে আমাদের পদার্থের যে ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং এই পরমাণুগুলোকে কিভাবে কোন কোন কণা দিয়ে তৈরি জেনেছি। আবার আমরা যে রাদারফোর্ডের পরমাণু মডেলের আগে আমরা যে ডাল্টনের পরমাণুবাদ পড়েছিলাম, সেখানে দেখেছি কি বলা হয়েছিল, যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো ভর ও ধর্ম আলাদা আলাদা হবে। তাহলে আমরা যদি তারপরে যখন পরমাণুর নিউক্লিয়াসে দেখলাম যে প্রোটন সংখ্যা আলাদা আলাদা পাচ্ছি, অর্থাৎ কি সেই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হলে তাদের ভরগুলো আলাদা আলাদা। তাহলে যে পরমাণুর মধ্যে বেশি সংখ্যক প্রোটন নিউট্রন থাকবে তাদের ভরটা বেশি হবে। তো আমরা দেখব যে একটা যদি সোনার পরমাণু বলি, সোনার পরমাণুর কিন্তু যে নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা থাকে +79, তো আর নিউট্রন সংখ্যা সাধারণত এর দ্বিগুণেরও বেশি থাকবে। আর যে লোহার পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা থাকে হচ্ছে কিন্তু 26। তাহলে বোঝাই যাচ্ছে যে লোহার একটা পরমাণু তুলনায় কিন্তু সোনার একটা পরমাণু অনেক গুণ ভারী হবে। তো
এইটা হচ্ছে আমাদের একটা সাধারণ বিষয়, আমরা আগে জেনেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের যে 2 নম্বর ক্লাসটিতে যেটা আলোচনা করব, যে পদার্থের ভেতরে ওই পরমাণুগুলো কীরকমভাবে আছে বা তারা কি পরিস্থিতিতে থাকে পরমাণুগুলো। তাহলে আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে পরমাণুর গঠনটা, পরমাণু কোন কোন কণা দিয়ে। এখন আমরা চলে আসছি ওই পরমাণুগুলো কি করে বিভিন্ন পদার্থের মধ্যে আছে। তো আমরা যে দেখেছি যে সচরাচর যদি আমরা পদার্থকে কয় ভাগে ভাগ করেছি, পদার্থগুলোকে আমরা ক ভাগে ভাগ করেছি, পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ ভৌত অবস্থা ভেদে। তো এই রকম 3টা পদার্থ। তাহলে এই 3টা পদার্থের যে কিছু আমরা বৈশিষ্ট্য আমরা যদি দেখি, বিশেষ করে যদি আমরা একটা গ্যাসের কথা বলি, একটা জায়গায় যদি ধূপকাঠি জ্বালানো হয়, সেখান থেকে যে তার সুগন্ধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যেতে দেখি, তাহলে গ্যাসটা ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ গ্যাসের যে গঠিত যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলো নিশ্চয়ই গতিশীল বেশি। আবার কোনো পরমাণু যদি তরলের ক্ষেত্রে আমরা একটা কোনো পাত্রে তরল নিয়ে, তার জল নিয়ে তার মধ্যে যদি একটা 1 ফোঁটা কালি ফেলে দিই, আমরা কি দেখব, এই কালিটা ধীরে 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 পুরো জলে ছড়িয়ে যেতে থাকে। অর্থাৎ কি, জলের যে কণাগুলো অর্থাৎ জলের যে অণুগুলো এক্ষেত্রে নিশ্চয়ই গতিশীল। সেই গতিশীল হওয়ার জন্যই কিন্তু এইরকমভাবে কালিটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তাহলে কঠিনের ভেতরে কি হচ্ছে? কঠিনের ভেতরে বিজ্ঞানীরা দেখেছেন কি, কঠিন পদার্থের মধ্যেও অণুগুলো কিন্তু যে পরমাণু দিয়ে যে অণু তৈরি হয়েছে, সেই অণুগুলো কিংবা পরমাণুগুলো তাদের নির্দিষ্ট একটা পজিশনে থেকে কিন্তু কাঁপছে, অবিরত তারা কাঁপছে, তারা কিন্তু স্থির নেই। তো কঠিন পদার্থের মধ্যে পরমাণুগুলো কিন্তু একটু বেশি ঘন সন্নিবিশিষ্টভাবে আছে, এবং এই ঘন সন্নিবিশিষ্টভাবে আছে কিন্তু তারা স্থির নেই। এরা তাদের কিন্তু একটা নির্দিষ্ট তাদের যে অবস্থানে থেকে কিন্তু কাঁপছে, সেই কম্পনের জন্য তাদের একটা শক্তি রয়েছে। এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা, একটা পরমাণুর সঙ্গে কঠিনের মধ্যে একটা অণুর মধ্যে আর একটা অণুর যে আকর্ষণ বলটা বেশ শক্তিশালী বল। আর অপরদিকে আমরা যদি, অর্থাৎ কঠিনের অণুগুলোর কেবলমাত্র কম্পন শক্তিটা আমরা পেয়ে থাকছি, নির্দিষ্ট অবস্থানে থেকে কণাগুলো কাঁপতে। তরলের ক্ষেত্রে ব্যাপারটা কি, তরলের অণুগুলো তুলনামূলকভাবে একটু দূরে দূরে থাকে, তাদের মধ্যে যে আকর্ষণ বল একটু কম হয়, তাদের অণুগুলো ধীর গতিতে দৌড়াদৌড়ি করে, এবং কি যে এদের সামান্য যে ঘুরছে, বিভিন্ন সময় এদের ঘূর্ণন গতিও আমরা দেখে থাকি। তাহলে এদের ক্ষেত্রে যখন কম্পন দেখছিলাম, এদের ক্ষেত্রে সামান্য যে অণুগুলোর গতিশক্তি আমরা পাবো, এই অণুগুলো গতিতেও থাকছে, সঙ্গে সঙ্গে তাদের ঘূর্ণনও হয়। বোঝা গেছে? তো এখানে তরলের ক্ষেত্রে, তরলের ভেতরে যে পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ঘূর্ণন গতি, এমনি যে সামান্য ধীর গতি এগুলো আছে, কখনো কম্পনও থাকতে পারে। তো তরলের মধ্যে অণুগুলোর কিন্তু তুলনামূলকভাবে একটু মুভমেন্টটা বেশি হয়। আর গ্যাসের ক্ষেত্রে যদি বলা হয়, গ্যাসের ক্ষেত্রে অণুগুলো কিন্তু খুব দূরে দূরে আছে, তাদের আকর্ষণ, তাদের মধ্যে যে আকর্ষণ বলটার মান কিন্তু অনেক কম, তারা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে দৌড়ি করছে। অর্থাৎ এদের অণুগুলোর গতি কিন্তু অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি গতিবেগে এরা দৌড়াদৌড়ি করছে। তার সঙ্গে সঙ্গে তো এদের সেই ঘূর্ণনও হচ্ছে কখনো কখনো অণুগুলোর, কখনো কিন্তু কম্পনও হচ্ছে। তো আর কি, এই যে গ্যাসের অণুগুলো যে গতিশীল হতে হতে কখনো নিজেদের মধ্যেও ধাক্কা খাচ্ছে, তাহলে এরা নিজেদের মধ্যেও ধাক্কা খায়, আবার পাত্রের দেওয়ালেও বিভিন্ন জায়গায় ধাক্কা দেয়। তাহলে গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে কিন্তু আরো কতগুলো আমরা পৃথক বৈশিষ্ট্য আরো পাবো, যে এরা পরস্পর ধাক্কা খায়। আরো কি, এরা পাত্রেও ধাক্কা দেয়, পাত্রের যে দেওয়াল এখানেও তারা কিন্তু ধাক্কা দেয়। তো কঠিন, তরল, গ্যাসীয়
অর্থাৎ পদার্থের যে প্রধান তিনটা ভৌত অবস্থা, সেই তিনটা অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কঠিনের মধ্যে কীরকমভাবে পরমাণুগুলো রয়েছে, তরলের মধ্যে কিভাবে রয়েছে, আর গ্যাসের মধ্যে কিভাবে রয়েছে। তো এই জন্যই কিন্তু আমরা বলতে পারি এদের অণুগুলো যেহেতু এত তীব্র গতিতে গতিশীল এবং অবিশ্রান্ত, যাকে বলা হচ্ছে র্যান্ডাম মোশন, গতি কোনো যে শূন্য থেকে অসীম পর্যন্ত বিভিন্ন দিকে গতিশীল, এই গতিটাকে আমরা অনেক সময় ব্রাউনীয় গতি বলে থাকি। এই ব্রাউনীয় গতির জন্য এদের নির্দিষ্ট না আছে আকার, না আছে নির্দিষ্ট কোনো আয়তন। অপরদিকে কঠিনের ক্ষেত্রে আমরা জানি নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, আর তরলের ক্ষেত্রে নির্দিষ্ট আকার না থাকলেও আয়তনটা রয়েছে। তো এখন এই যে পদার্থের ভেতরে যে অণু পরমাণুগুলো রয়েছে, আমরা যদি এই কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করি, আমরা জানি কি যে ও তরলে পরিণত হয়। আবার তরলকে যদি তাপ দিয়ে থাকি ও গ্যাস বা বাষ্পতে পরিণত হয়। অর্থাৎ কি হবে, অণুগুলোর গতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকে, এবং গ্যাসকে যদি তাপ দিই, গ্যাসীয় পদার্থকে তাপ দিলে কি হবে, গ্যাসের যে অণুগুলো ভেঙে আগে পরমাণুতে পরিণত হবে। গ্যাসীয় পদার্থকে তাপ দিলে গ্যাসের অণুগুলো প্রথমে পরমাণুগুলো হবে, যদি অণু দিয়ে তৈরি ছিল গ্যাসটা, এটা পরমাণুতে পরিণত হবে, এবং আরও বেশি পরিমাণে তাপ পেলে এই পরমাণুগুলো নিউক্লিয়াস আর ইলেকট্রন এইভাবে ভেঙে যেতে থাকবে। এই যে একটা অবস্থার তৈরি হয়, আমরা জানি পদার্থের এটাকে চতুর্থ অবস্থা বলে বলা হয়ে থাকে, বা প্লাজমা অবস্থা। তো আমরা প্লাজমা, অতি উচ্চ তাপমাত্রায় কিন্তু কোনো জায়গায় পদার্থ কিন্তু এই অবস্থাতে থাকে। তো এই অবস্থাগুলো সাধারণত আমরা জানি যে বিভিন্ন নক্ষত্র, যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি, আমরা সূর্য যে নক্ষত্রটা আমাদের আলো দিচ্ছে পৃথিবীকে, তার যদি কেন্দ্রের যে অবস্থিত প্লাজমার তাপমাত্রা কিন্তু প্রায় 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে অত্যন্ত তাপে কিন্তু সমস্তগুলো এখানে কিন্তু যে প্লাজমা অবস্থায় রয়েছে। তো আমরা বিভিন্ন পদার্থে তাপ দিলে কি হয় এবং তাদের অণুগুলোর কি পরিবর্তন ঘটে। তাহলে তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলো নিশ্চয়ই যে কঠিনের মধ্যে যেভাবে ছিল, কঠিন থেকে যদি সে তরল হয়, অর্থাৎ কি তাদের যে অণুগুলোর তাপ প্রয়োগ করলে কঠিনের মধ্যে যে অণুগুলো খুব গায়ে ছিল, তাদের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করে দেবে। আর যতক্ষণ বাড়তে বাড়তে তারা তরল হয়ে যাচ্ছে, এই যে ঘটনাটাকে বলা হচ্ছে গলন বলা হচ্ছে। অর্থাৎ কঠিন থেকে তরল হয়ে গেলে, অর্থাৎ হওয়ার সময় কি হয়, অণুগুলোর মধ্যবর্তী এইভাবে দূরত্ব যদি বেড়ে যায়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গলন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তরল হচ্ছে। আবার গলন, এটাকে আবার তরলটা থেকে আমরা জানি স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে যে গ্যাসীয় অবস্থায় সে চলে যায়। তো সমস্ত পদার্থকে তাপ প্রয়োগ করলে কিন্তু সে আবার কঠিন, তরল থেকে গ্যাসীয় এরকম হয় না। কোনো কোনো পদার্থ রয়েছে সরাসরি কিন্তু কঠিন থেকে তরলে চলে আসে। সেই যে পদার্থগুলোর যে এইরকমভাবে ঘটে যাওয়া ঘটনাটাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন বলা হচ্ছে। তাহলে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে তরল, তরল পদার্থে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে সে আবার প্লাজমা অবস্থাতে চলে যায়। কিন্তু কিছু কিছু পদার্থের কথা আমরা যেটা বললাম, যেমন কি ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন কিংবা কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা শুষ্ক বরফ বলি, সেটাও কিন্তু তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পতে চলে আসে। তবে আমরা অনেক বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করে রাখলেও অনেক সময় বরফকেও আমরা সুনির্দিষ্ট তাপচাপে রেখে ওকে আমরা পুরো সরাসরি বাষ্পতে নিয়ে চলে যেতে পারি। তো এইগুলো গেল হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা। অর্থাৎ পদার্থের মধ্যে শুধু যে পরমাণু দিয়ে তৈরি হবে তা নয়, কখনো এই যে আয়ন দিয়ে আমরা যে একটা পদার্থের অবস্থা পড়লাম, তাহলে আয়নিত অবস্থায়ও পদার্থের মধ্যে থাকে। তো এর পরের ক্লাসে আমরা যে বিভিন্ন যৌগিক পদার্থের ঘটনাগুলো পড়ব, আয়নীয় যৌগ সম্পর্কে আমাদের পরের ক্লাসের আলোচনার বিষয়বস্তু থাকবে। তো তোমরা বইতে যে পড়াগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই বইটাকে ভালো করে পড়বে, এবং এখান থেকে তোমরা খুব একটা সহজ চ্যাপ্টার, এটা প্রশ্নগুলো নিশ্চয়ই পারবে।